প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। করোনা মহামারীর কারণে তোমাদের সাথে দীর্ঘদিন ধরে ক্লাসে দেখা হচ্ছে না। আমি তোমাদের ফরিদুল আলম স্যার, সহকারী শিক্ষক, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমি তোমাদের আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান থেকে দ্বিতীয় অধ্যায়ের একটি টপিকসের উপর ক্লাস নিব। তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, আমার ক্লাসটা উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা ছোট ছিলাম, আমরা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বড় হচ্ছি। এই যে আমাদের বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, বৃদ্ধি পাওয়া, বড় হওয়া, এটা কিভাবে সম্ভব? এটা কিসের মাধ্যমে হয়? এটা হয় কোষ বিভাজনের মাধ্যমে। আমাদের দেহের কোষ বিভাজনের মাধ্যমে কোষ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আমরা আস্তে আস্তে বড় হই। এখন কোষ কি এবং কিভাবে এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং কিভাবে বিভাজিত হয়, আজকে আমরা ওখান থেকে একটা টপিক নিয়ে আলোচনা করব। কোষ তিন ধরনের, জীবদেহে তিন ধরনের কোষ বিভাজন হয়। একটি হলো অ্যামাইটোসিস, 2 নম্বর হলো মাইটোসিস, 3 নম্বর হলো মিওসিস। এই মাইটোসিস, মিওসিস থেকে আমি আজকে তোমাদের জন্য মিওসিস কোষ বিভাজনটা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ শেষে তোমরা মিওসিস কি তা ব্যাখ্যা করতে পারবে, মিওসিসের বৈশিষ্ট্য তোমরা ব্যাখ্যা করতে পারবে, জীবজগতে মিওসিসের গুরুত্ব সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো আমরা পাঠে চলে যাই। প্রথমে চলে আসো, এই যে প্রথমে যেহেতু কোষের কথা বলছি, তাহলে কোষটা কি, কোষের সংজ্ঞাটা তোমরা হয়তো জানো। আমি আবার বলতেছি তোমাদের সুবিধার্থে। কোষ হলো জীবদেহের গঠন এবং কার্যকরী একক, যেটা জীবদেহকে গঠন করে। তো চলো, তিন ধরনের কোষ বিভাজনের মধ্যে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস, আমি মিওসিসটাই আলোচনা করব। তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো। প্রিয় শিক্ষার্থী, মিওসিস কি? প্রথমে প্রশ্ন হলো যে মিওসিস কি বা মিওসিস কোষ বিভাজন কাকে বলে? মিওসিস কি বা মিওসিস কোষ বিভাজন কাকে বলে? চলো, মিওসিস কোষ বিভাজন হলো এমন একটা প্রক্রিয়া, এমন একটা কোষ বিভাজন পদ্ধতি, যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ, একটি মা কোষ বিভাজিত হয়ে 4টি অপত্য কোষের সৃষ্টি করবে। কয়টি অপত্য কোষ? 4টি অপত্য কোষের সৃষ্টি করবে। প্রশ্ন হলো যে মা কোষ থেকে 4টি অপত্য কোষ তৈরি হবে, মা কোষে যে পরিমাণ ক্রোমোজোম থাকবে, ওই অপত্য কোষের মধ্যে, নতুন সৃষ্ট কোষের মধ্যে কিন্তু ওই ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যাবে? অর্ধেক কমে যাবে। তাই আমি আরেকটু তোমাদের গুছিয়ে বলি, ব্যাখ্যা করে বলি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে 4টি অপত্য কোষের সৃষ্টি করে এবং ওই নতুন সৃষ্ট কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের কি থাকে? অর্ধেক থাকে। সেই প্রক্রিয়াটাকে বলা হয় মিওসিস কোষ বিভাজন। প্রিয় শিক্ষার্থীরা, এখন চলো, মিওসিস আসলে কোথায় হয়? মিওসিস কোথায় হয়? মিওসিস কোষ বিভাজন হয় জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় মিওসিস কোষ বিভাজন সম্পন্ন হয়। কোথায় হয়? জনন কোষ সৃষ্টির সময় মিওসিস কোষ বিভাজন সম্পন্ন হয়। এখন জনন কোষ কি? উন্নত শ্রেণীর জীবে ফিমেল এন্ড মেল, ফিমেল মেয়ে এবং ছেলে,
মা এবং বাবা তাদের দেহে দু ধরনের কোষ সৃষ্টি হয়। একটি হলো বাবাদের দেহে শুক্রাণু আর মায়ের দেহে ডিম্বাণু। এই শুক্রাণু এবং ডিম্বাণু পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট সৃষ্টির সময় মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা সংঘটিত হয়। প্রশ্ন হলো, এখানে একটা প্রশ্ন থেকে যায়, এখানে এই কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়, ঠিক আছে, কিন্তু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মধ্যে কি হয়ে যায়, অর্ধেক, মাতৃকোষের তুলনায় অর্ধেক হয়ে যায়। এজন্য এটাকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। এখানে একটা প্রশ্ন আছে, আরেকটা প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ, মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? তোমরা প্রশ্নগুলো লিখে নাও। প্রশ্নগুলো আমার দেয়া বক্তব্য, আমার দেয়া পাঠের সাথে তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে তোমরা প্রশ্নগুলোর উত্তর রেডি করে ফেলবে। মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? মিওসিস কি আমরা জানতে পারলাম এখন, আর মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন তাও আমরা জানতে পারলাম। কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়? এটা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাতে অপত্য কোষ যেগুলো নতুন যে কোষগুলো সৃষ্টি হবে, মাতৃকোষ থেকে যে কোষগুলো তৈরি হবে, ওই কোষগুলোর মধ্যে মা কোষের ক্রোমোজোম সংখ্যার চেয়ে কি হয়ে যাবে, ওগুলোর ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, যার কারণে এটাকে বলা হয় কি, হ্রাসমূলক বিভাজন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তাহলে দুটো প্রশ্ন পেলাম, মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন, এবং মিওসিস কোথায় সংঘটিত হয়। আরেকটা, মিওসিস কোথায় সংঘটিত হয় এটাও আমরা পেয়ে গেছি। এটা জনন মাতৃকোষ বা পুংগ্যামেট বা স্ত্রী গ্যামেট সৃষ্টির সময় মিওসিস কোষ বিভাজন সংঘটিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন মিওসিস উন্নত শ্রেণীর জীবে এক ধরনের মিওসিস কোষ বিভাজন সম্পন্ন হয়, আর নিম্ন শ্রেণীর জীবে এক ধরনের মিওসিস সম্পন্ন হয়। নিম্ন শ্রেণীর জীবে ক্রোমোজোম এক প্রস্থ বিশিষ্ট হয় অনেক সময়, যেটাকে বলা হয় হ্যাপ্লয়েড। যেমন তোমরা বোর্ডের দিকে তাকাও, এক প্রস্থ বিশিষ্ট ক্রোমোজোম এটা হবে শুধু এন, এটাকে বলা হয় হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড দ্বিপ্রস্থ বিশিষ্ট ক্রোমোজোম যেটা থাকবে উন্নত প্রাণীর, উন্নত জীবে, সেটা হবে ডিপ্লয়েড। তাহলে একটা পাইলাম কি, হ্যাপ্লয়েড এন, এক প্রস্থ বিশিষ্ট ক্রোমোজোম, এক প্রস্থ বিশিষ্ট ক্রোমোজোম একে বলা হয় কি হ্যাপ্লয়েড, আর দ্বিপ্রস্থ বিশিষ্ট ক্রোমোজোম গুলোকে বলা হয় কি ডিপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড হবে যে নিম্ন শ্রেণীর জীবের, আর ডিপ্লয়েড হয় যে উচ্চ শ্রেণীর জীব বা উন্নত জীবী। এখন নিম্ন শ্রেণীর জীবে কিভাবে মিওসিস কোষ বিভাজন হয় এবং মিওসিস কোষ বিভাজনের ফলে নতুন যে একটা কোষ সৃষ্টি হয় বা জাইগোট সৃষ্টি হয়, সেটা আমরা চিত্রের মাধ্যমে দেখাবো এবং তোমাদেরকে, আর মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা উন্নত শ্রেণীর জীবে কিভাবে হয় সেটা আমি চিত্রের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আমার সাথে থাকো। তাহলে আমি এগুলো তোমরা লিখে নিচ্ছ, লিখে নিয়ে রাখো, আমি এগুলো মুছে ফেলতেছি। তাহলে নিম্ন শ্রেণীর জীবে কিরকম
মিওসিস কোষ বিভাজনটা কোন প্রক্রিয়ায় হয় দেখো, জনন কোষ, জনন কোষ, ধরো টয়েজেন আছে, এটাও টয়েজেন, টয়েজেন। তাহলে এটা হলো পুরুষ, এটা হলো পুরুষ, এটা হলো স্ত্রী, এটা পুরুষ, এটা হবে স্ত্রী, প্লাস পুরুষ স্ত্রী। এখান থেকে মিওসিস কোষ বিভাজন কিভাবে হয় দেখো, মিওসিস কোষ বিভাজন হলে এখান থেকে টয়েজেন থেকে একটা এন আসবে, হ্যাপ্লয়েড, এখান থেকে এন আসবে হ্যাপ্লয়েড, দুটোটা যুক্ত হয়ে হবে টয়েজেন ডিপ্লয়েড, দুটোটা যুক্ত হয়ে কি হবে, টয়েজেন হবে, ডিপ্লয়েড হবে, এটা হবে কি জাইগোট সৃষ্টি হবে, জাইগোট তৈরি হবে। জাইগোট, এটা হলো যে কি মিওসিস, মিওসিস। তাহলে নিম্ন শ্রেণীর জীবে তারা জাইগোট সৃষ্টি করে কিসের মাধ্যমে, একটা হ্যাপ্লয়েড স্ত্রী কোষ, একটা হ্যাপ্লয়েড পুরুষ কোষ বা শুক্রাণু অথবা ডিম্বাণু মিলিত হয়ে কি হলো, টয়েজেন হলো, জাইগোট সৃষ্টি হলো। তাহলে এই প্রক্রিয়ায় নিম্ন শ্রেণীর জীবদেহে জাইগোট সৃষ্টির হয়, জাইগোট সৃষ্টির মাধ্যমে তাদের জনন কোষ তৈরি হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন উন্নত শ্রেণীর জীবে কিভাবে কোষ বিভাজন হয়, মিওসিস কোষ বিভাজন সংঘটিত হয়, সেটা এখন চিত্রের মাধ্যমে দেখাবো, তোমরা খেয়াল করো। তাহলে এটা গেল কি নিম্ন শ্রেণীর জীবে জনন কোষ থেকে, জনন কোষ, টয়েজেন থেকে একটা এন, হ্যাপ্লয়েড, দুটোটা যুক্ত হয়ে কি হলো, ডিপ্লয়েড তৈরি হলো এবং কি হলো, জাইগোট উৎপন্ন হলো। তাহলে এটা হলো নিম্ন শ্রেণীর জীবের মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এবার আমরা উচ্চ শ্রেণীর জীবে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি ব্যাখ্যা করব চিত্রের মাধ্যমে। তাহলে দেখো, আমরা বলছি যে কি মিওসিস কোষ বিভাজন একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হবে এবং ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আছে কি হবে, ওদের অর্ধেক হবে। তাহলে এখন চলো আমরা এই কোষ বিভাজন প্রক্রিয়াটি, উন্নত শ্রেণীর জীবে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি ব্যাখ্যা করি। এটা হবে মাতৃকোষ, কি কোষ, মাতৃকোষ বা মা কোষ। এখানে ক্রোমোজোম আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। এখান থেকে কোষ বিভাজিত হয়ে, প্রথমে কোষ বিভাজিত হয়ে কয়টা হয়ে গেল, একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটা অপত্য কোষ সৃষ্টি করলো এবং যাদের ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কি অর্ধেক। এখানে এটা হলো কি হ্রাসমূলক বিভাজন, এটা হলো কি বিভাজন, হ্রাসমূলক বিভাজন। এবার দেখো, এটাকে বলা হয়, এই ধাপটাকে বলা হয় মিওসিস 1। এই ধাপ প্রথমে চারটা কোষ থেকে দুটা হয়ে তৈরি হলো, এটা হলো অর্ধেক হ্রাস পেয়েছে ক্রোমোজোম সংখ্যা, এটাকে বলা হয় কি হ্রাসমূলক বিভাজন, এটাকে বলা হয় মিওসিস 1।
মিওসিস 1। মিওসিস 1 বা হ্রাসমূলক বিভাজন। এবার দেখো এই যে দুটা অপত্যকোষ সৃষ্টি হলো, এখান থেকে আবার একটা থেকে দুটা দুটা করে নতুন নতুন কোষ সৃষ্টি হচ্ছে। এখানেও হবে টয়েজেন বা দ্বিপ্রচলিষ্ট ক্রোমোজোম। তাহলে দেখো প্রথমটাতে মাতৃকোষ বিভাজিত হয়ে দুটা অপত্যকোষ সৃষ্টি করেছে, যাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। কিন্তু দ্বিতীয় ধাপে দেখা যাচ্ছে যে এই দুটো অপত্যকোষ থেকে আবার দুইটা দুইটা করে চারটা তৈরি হলো, তাদের ক্রোমোজোম সংখ্যা কিন্তু মাতৃকোষের সমান, এই মাতৃকোষের সমান। কিন্তু প্রথম যে মা ওদের এখান থেকে যেটা আসছে এই পর্যন্ত, এখানে ছিল চারটা, এখানে আছে কত? দুইটা। কিন্তু আবার এখান থেকে হিসাব করলে এখানে কয়টা? একটা থেকে দুইটা। এটা হবে যে কি মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন কিরকম? একটি মাতৃকোষ থেকে সমান ক্রোমোজোম সংখ্যক এবং সমগুণ সম্পন্ন মায়ের মতো হুবহু দুইটা কোষ সৃষ্টি করলে এটাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। তাহলে এটা এক ভাগে মাইটোসিস, এক ভাগে কি হয়? মিওসিস। এখানে দুটোটা কোষ বিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়। তাইলে এই চিত্র থেকে আমরা বুঝতে পারলাম যে এই মিওসিস কোষ বিভাজনে এখানে দুইটা ধাপ সম্পন্ন হচ্ছে, একটা হচ্ছে মিওসিস 1, একটা হচ্ছে মিওসিস 2। এটা হবে মিওসিস 2 ধাপ, এটা হবে মিওসিস মিওসিস 2 বা সমবিভাজন। এটা হবে সমবিভাজন, সমবিভাজন। এখানে দুইটা ক্রোমোজোম ছিল, এখানেও ক্রোমোজোম সংখ্যা কয়টা? দুইটা। এজন্য এটা কি বিভাজন? সমবিভাজন। এটা এই পর্যন্ত এটা হলো মাইটোসিস। আর প্রথমে এখান থেকে দুইটা চারটা ক্রোমোজোম থেকে দুইটা দুইটা হয়ে গেল, এটা হলো মিওসিস, হ্রাসমূলক। আবার এই এখান থেকে হিসাব করলে এটা হবে মাইটোসিস, এখান থেকে হিসাব করলে কি? মিওসিস। তাহলে এখানে দুইটা ধাপ একেবারে সম্পন্ন হয়, একটা হলো মিওসিস 1, একটা হচ্ছে মিওসিস 2। মিওসিস 2 তে মাইটোসিস প্রক্রিয়াটা সম্পন্ন হয় একসাথে। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে এই জনন মাতৃকোষ প্রথমে বিভাজিত হয়ে দুইটা অপত্যকোষ সৃষ্টি করেছে, যাদের ক্রোমোজোম সংখ্যা কি? মাতৃকোষের অর্ধেক। আবার ওখান থেকে দুইটা দুইটা কোষ সৃষ্টি করেছে, যাদের একেবারে প্রথম যে মাতৃকোষ তাদের ক্রোমোজোম সংখ্যার কি? অর্ধেক। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম একটি মাতৃকোষ থেকে যদি চারটা অপত্যকোষ সৃষ্টি হয়, এখান থেকে একটি মাতৃকোষ থেকে চারটা অপত্যকোষ সৃষ্টি হয়েছে এখানে, যাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের কি? অর্ধেক। এজন্য এটা মিওসিস কোষ বিভাজন এবং এটাকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। তো এখন প্রশ্ন হলো যে চিত্রটা তোমরা দেখেছো মিওসিস কোষ বিভাজন। চিত্রটা তোমরা দেখেছো কিভাবে প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়েছে আমি বলেছি। এবার আসো, এই যে মিওসিসটা হলে লাভ কি? মিওসিসটার গুরুত্ব কি? এই যে দেখো, এই মাতৃকোষের যদি মাতৃকোষ যেমন একটা শুক্রাণু, একটা ডিম্বাণু, একটা শুক্রাণু তৈরি হওয়ার সময় যদি মাতৃকোষ দেহকোষ থেকে যদি হুবহু চারটা ক্রোমোজোম যদি চলে আসে, স্ত্রীটাও যদি চলে আসে চারটা, পুরুষটাও যদি চলে আসে চারটা, তাহলে যখন এটা চারোটা যখন একটা মিলিত হবে,
যখন জাইগোট সৃষ্টি হবে তখন দেখা যাবে যে এখান থেকে 4টা, এখান থেকে 4টা এসে 8টা হয়ে যাবে। তখন একটা অদ্ভুত একটা জীব, যেটা মা বাবার মতো হবে না, বাবার মতো হবে না, জীবের স্বকীয়তা বজায় থাকবে না, জীবের যে বংশের গতি সেটা বজায় থাকবে না। সেজন্য এই মিওসিস কোষ বিভাজনটা খুবই গুরুত্বপূর্ণ। যে যদি 4টা যদি ক্রোমোজোম চলে আসে, তাহলে এখানে কি সমস্যা হবে? তাহলে অদ্ভুত জীব সৃষ্টি হবে, যেটা অস্বাভাবিক জীব সৃষ্টি হবে, যেটা আমাদের জীবের যে বংশগতি সেই ধারাটা কি হবে? ব্যাহত হবে। এজন্য এখানে 2টা ক্রোমোজোম সংখ্যা কম আসলে, আর স্ত্রী থেকে 2টা ক্রোমোজোম সংখ্যা কম আসলে, পুরুষ থেকে 2টা ক্রোমোজোম কম আসলে, যখন এই 2টা কোষ শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হবে, তখন দুটোটা মিলে হবে কয়টা? 4টা। তাহলে এটা মাতৃকোষের সমান থাকবে। তাহলে এখানে জীবের স্বকীয়তা বজায় থাকবে, জীবের যে বংশগতি, জীবের যে বৈশিষ্ট্য, সেগুলা হুবহু মাতৃকোষের মতো কি হবে? কতগুলো বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তাইলে এখান থেকে আমরা সিদ্ধান্ত উপনীত হলাম যে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা যদি না ঘটে, তাহলে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা যদি না হয়, তাহলে জীবজগতের কি হবে না? জীবজগতের যে বংশগতি দ্বারা ব্যাহত হবে। এবং মিওসিস কোষ বিভাজন হয় বলেই জীবজগতের স্বকীয়তা কি থাকে? বজায় থাকে। এটা আমরা বুঝতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের পাঠের বইয়ের সাথে আমার ক্লাস তোমরা মিলিয়ে দেখবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।